হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েট ফর জব। আজকে তোমাদের জন্য একটা বিশেষ প্র্যাকটিস সেট নিয়ে চলে এসেছি, যেখানে আমরা আপকামিং ডাব্লিউবিএসএসসির জন্য গ্রুপ সিডির জন্য যে বিশেষ প্র্যাকটিস সেট তোমাদের জন্য নিয়ে এসেছি, যেখানে আমরা এই এক্সাম রিলেটেড জিকে আলোচনা করব, যার মধ্যে টোটাল যে সিলেবাস রয়েছে অর্থাৎ হিস্ট্রি, জিওগ্রাফি, ন্যাশনাল এডুকেশন পলিসি, জেন্ডার অ্যাওয়ারনেস থেকে শুরু করে সমস্ত কিছু মিলিয়ে যে প্র্যাকটিস সেট, যে প্রশ্নগুলো আমাদের আসবে, তার উপরে কিন্তু বিশেষ একটা প্র্যাকটিস সেট আমরা আজকে আলোচনা করব। তাহলে ভিডিওটা অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো দেখো আমাদের জন্য আজকে কি কি প্রশ্ন রয়েছে, সবাই লক্ষ্য করো। দেখো প্রথম প্রশ্ন কি বলেছে, 2011 সালের জনসংখ্যা অনুসারে নিম্নলিখিত কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে কোনটিতে জনসংখ্যা সবচেয়ে কম? আমাদের যে সেন্সাস বা জনগণনা প্রতি 10 বছর অন্তর হয়, 2001-এ হয়েছিল, তারপর 2011-এ হয়েছে। তো 2011-এর পরে 2021-এ কিন্তু কোনো সেন্সাস হয়নি। 2011-র যে সেন্সাস বা জনগণনা অনুযায়ী কোন কেন্দ্রশাসিত অঞ্চল বা ইউনিয়ন টেরিটরি জনসংখ্যা সবচেয়ে কম? চারটে অপশন রয়েছে: চণ্ডীগড়, পুডুচেরি বা পন্ডিচেরি, দাদরা এবং নগর হাভেলি এবং দমন এবং দিউ। তো মনে রাখবে এক্ষেত্রে অ্যান্সার কি হবে। এক্ষেত্রে অ্যান্সার হবে অপশন ডি, দমন এবং দিউ। এই যে দমন এবং দিউ, পরবর্তীকালে দমন এবং দিউ দাদরা নগর হাভেলি একসাথে যুক্ত করা হয়েছে। 2020 সালে এটা যুক্ত করা হয়েছে দমন এবং দিউ দাদরা নগর হাভেলিকে। কিন্তু বর্তমানে যদি আমরা দেখি, 2011 সালে যখন সেন্সাস হয়েছিল, তখন দমন এবং দিউ দাদরা নগর হাভেলি এরা কিন্তু একসাথে ছিল না। বর্তমানে এরা 2020-র মাধ্যমে 20-তে এদেরকে একটা ইউনিয়ন টেরিটরির মধ্যে ইনক্লুডেড করা হয়েছে। তো অ্যাকর্ডিং টু অপশন বা কেন্দ্রীয় শাসন অনুযায়ী এটা কিন্তু অপশন ডি হবে, দমন এবং দিউ। এর জনসংখ্যা কিন্তু সবচেয়ে কম। তো পরীক্ষাতে কেউ কিন্তু ভুল করবে না, এটা মাথায় রাখবে। আর এই যে চণ্ডীগড়, এই চণ্ডীগড় কিন্তু একসাথে নিজে একটা ইউনিয়ন টেরিটরি, অ্যাজ ওয়েল অ্যাজ পাঞ্জাব, আমাদের যে পাঞ্জাব রাজ্য রয়েছে, এবং হরিয়ানা, হরিয়ানা যে রাজ্য রয়েছে, তিনজনেরই কিন্তু যুগ্ম ক্যাপিটাল চণ্ডীগড়। তাহলে চণ্ডীগড় নিজে কেন্দ্রশাসিত অঞ্চল, পাঞ্জাব এবং হরিয়ানা ক্যাপিটালও চণ্ডীগড় রয়েছে। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে, ভারতীয় সংবিধানে কোন সংশোধনীর মাধ্যমে সম্পত্তির অধিকারকে মৌলিক অধিকার থেকে বাতিল করে দেওয়া হয়েছে? চারটে অপশন রয়েছে: 44, 42, 52 এবং 61। দেখো প্রত্যেকেই আমরা জানি, ভারতীয় সংবিধান যখন কার্যকরী হয়েছিল, সেখানে মৌলিক অধিকারের সংখ্যা ছিল 7টা। 7টা মৌলিক অধিকার কিন্তু ছিল। কিন্তু বর্তমানে মৌলিক অধিকারের সংখ্যা কমে হয়ে গিয়েছে 6টা, কারণ সেখানে সম্পত্তির অধিকারকে বাতিল করে দেওয়া হয়েছে। তো এই সম্পত্তির অধিকারকে বাতিল করা হয়েছিল অপশন ডি, 44তম সংবিধান সংশোধন, যেটা হয়েছিল 1978, 1978 সালে। তৎকালীন প্রধানমন্ত্রী ছিলেন মোরারজি দেশাই। তো মোরারজি দেশাই, তিনি প্রথম নন কংগ্রেস প্রাইম মিনিস্টার ছিলেন। তো মোরারজি দেশাই, যার জন্ম একটা বিশেষ, সেটা হচ্ছে 29 ফেব্রুয়ারি। এটা হয়তো অনেকে জানো না। নন কংগ্রেস প্রাইম মিনিস্টার ছিলেন তিনি 1978 সালে। এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 44তম তিনি কিন্তু এটা বাতিল করেছেন। সেই কারণে বর্তমানে যে সম্পত্তির অধিকার আর মৌলিক অধিকার নেই, লিগ্যাল রাইটস হিসেবে 300 এ আর্টিকেলের মধ্যে রয়েছে, 300 এ লিগ্যাল রাইটস এর মধ্যে রয়েছে। আর 42তম সংবিধান সংশোধন, যেটা হয়েছিল 1976 সালে, 1976-এ, ইন্দিরা গান্ধীর সময়ে, যেটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, কারণ ইন্দিরা গান্ধী এই অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ভারতীয় সংবিধানকে সম্পূর্ণ পরিবর্তন করে দিয়েছিলেন। অর্থাৎ তিনি এটাই মনে করতেন যে সংবিধান হচ্ছে তার বাবার সম্পত্তি। তো সেই কারণে জওহরলাল নেহেরু তার পিতা ছিলেন। তো বাবার সম্পত্তি, তার বাবাই ভারতকে স্বাধীন করেছেন। তো তিনি যা বলবেন সেটাই হবে। সেই কারণে মিনি কনস্টিটিউশন 1976 সালে হয়েছিল, যেটাকে অ্যাকচুয়ালি বলা হয় মার্ডার অফ দ্য কনস্টিটিউশন। 52তম সংবিধান সংশোধন এটা। আর 61তম সংবিধান সংশোধন বিশেষ গুরুত্বপূর্ণ কেন? কারণ এটা হয়েছিল 1989-এ, 1989 সালে। এখানে কি হয়েছিল, রাজীব গান্ধীর সময়, রাজীব গান্ধী ইন্দিরা গান্ধীর যে সুযোগ্য পুত্র, তিনি কি করেছিলেন একটা ভালো কাজ, আমাদের যে ভোটিং এজ, ভোট দেওয়ার অধিকার, সেটা কিন্তু তুমি কমিয়ে 21 থেকে 18 করেছিলেন। অর্থাৎ মানে যারা হচ্ছে খুব কম বয়স্ক ইয়াং মানুষ, তারাও কিন্তু এখানে ভোটদানের সুযোগ পেয়েছিল। তো এটা আমাদের মনে রাখতে হবে। চলো পরবর্তী প্রশ্নে যাওয়া যাক। পরবর্তী প্রশ্নে যাওয়ার আগে তোমাদের জন্য আপকামিং ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডির জন্য রয়েছে বিশেষ একটা প্র্যাকটিস সেট, যেখানে তোমরা 24টা প্র্যাকটিস সেট পাবে মাত্র 120 টাকায়। পিডিএফ পাবে, উইথ সলিউশন কিন্তু পাবে। এই
পিডিএফ রিলেটেড বা কোশ্চেন রিলেটেড কোনো যদি ডাউট থাকে, তাহলে অবশ্যই আমাদের সঙ্গে নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রবলেমটা সলভ করে নিতে পারো। এবং এই স্টাডি মেটেরিয়ালটা তোমরা পাবে ওয়েট ফর জব থেকে, যার জন্য এই নিচে হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করবে। খুবই স্বল্প মূল্যে এই স্টাডি মেটেরিয়ালটা বা এই প্র্যাকটিস সেটটা তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ। তাহলে আজকেই পারচেজ করে নাও এবং নিজেদের প্রস্তুতিকে চূড়ান্ত করে নাও। এক্সাম কিন্তু আর বেশি বাকি নেই, এটাই কিন্তু শেষ সুযোগ। পরবর্তী প্রশ্ন, সূক্তকে নিম্নলিখিত কোন বৈদিক গ্রন্থে স্তোত্র হিসেবে পরিচিত করা হয়? তো মনে রাখবে, সূক্ত কথার অর্থ হচ্ছে সুউক্তি, অর্থাৎ ভালো কথা। তো এটা বেসিক্যালি আমাদের যে ৪ টে বেদ রয়েছে তার মধ্যে ঋগ্বেদের গ্রন্থের স্তোত্র হিসেবে আমরা সূক্ত ব্যবহার করে থাকি। তো মনে রাখবে, এই যে সূক্ত যেটা ঋগ্বেদে রয়েছে ১০ টা মন্ডল, সেই ১০ টি মন্ডলের মধ্যে রয়েছে বিভিন্ন সূক্ত। আমরা জানি ১০২৮ টি সূক্ত কিন্তু রয়েছে। তো মনে রাখবে, বৈদিক গ্রন্থের স্তোত্র হিসেবে ঋগ্বেদের সূক্তগুলিকে বলা হয়, এটা সংখ্যায় ১০২৮ টি রয়েছে। বাকি সামবেদ যেটা রয়েছে, সামবেদ বেসিক্যালি গানের সাথে সম্পর্কিত, সাম গান, যেটা যজ্ঞের সময় গাওয়া হয়ে থাকে। যজুর্বেদ যেটা প্রেয়ার বুক বলা হয়, যেটা হচ্ছে যাগযজ্ঞের নিয়ম রয়েছে। আর অথর্ববেদকে বলা হয় বিভিন্ন যে জাদুবিদ্যা, আয়ুর্বেদ মানে সবকিছু সংক্রান্ত বিদ্যা কিন্তু অথর্ববেদে রয়েছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, নিচের কোন নদীটি উপদ্বীপীয় মালভূমি থেকে উৎপন্ন হয় না? মানে উপদ্বীপ থেকে বা মালভূমি থেকে উৎপন্ন হয় না কোনটা? অ্যান্সার হবে অপশন বি, গন্ডক। তো গন্ডক যে নদী, সেটা কিন্তু হিমালয় পর্বত থেকে উৎপন্ন হয়েছে। হিমালয়, যেটা নেপালের হিমালয় থেকে গন্ডক হয়েছে, যেটা আমাদের কিন্তু গঙ্গা নদীর একটা উপনদী, আমাদের গঙ্গা নদী। আর সোন, চম্বল, মহানদী, এগুলো কিন্তু আমাদের উপদ্বীপীয় মালভূমি, মানে উপদ্বীপের মালভূমি থেকে উৎপন্ন হয়েছে। এছাড়া নর্মদা, তারপর তাপ্তি, মহানদী, গোদাবরী, কৃষ্ণা, কাবেরী, এরা কিন্তু সব উপদ্বীপীয় মালভূমি থেকে উৎপন্ন হয়। কিন্তু গন্ডক নদী হিমালয় থেকে উৎপন্ন হয়েছে। আর উত্তর ভারতের যেসব নদী, এরা কিন্তু হিমালয় থেকে উৎপন্ন হওয়ার জন্য সারা বছর এদের জল থাকে। কার পূর্ব অনুমতি ছাড়া রাজ্য বিধানসভায় অর্থ বিল পেশ করা যায় না? ৪ টে অপশন রয়েছে, মুখ্যমন্ত্রী, উপমুখ্যমন্ত্রী, স্পিকার এবং রাজ্যপাল। তো মনে রাখবে, অ্যান্সার হবে রাজ্যপাল, কারণ রাজ্যপালের অনুমতি ছাড়া বিধানসভায় মানি বিল পেশ করা যায় না। যেরকম ভাবে লোকসভায় মানি বিল পেশ করতে গেলে আমাদের রাষ্ট্রপতি বা প্রেসিডেন্টের সম্মতি নেওয়া বাধ্যতামূলক, সেরকম রাজ্যসভায় যদি বিধানসভায় কোনো অর্থ বিল পেশ করতে হয়, তখন কিন্তু রাজ্যপালের সম্মতি বাধ্যতামূলক, যেটা আমাদের আর্টিকেল 199, ১৯৯ নম্বর আর্টিকেলের মাধ্যমে এটা কিন্তু সুনিশ্চিত করা হয়েছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, ১৯৩০ সালে ডান্ডি মার্চ যেটা হয়, সেটা কে নেতৃত্ব দিয়েছিলেন? অবশ্যই ৪ টে অপশন রয়েছে, রাজেন্দ্র প্রসাদ, বল্লভভাই প্যাটেল, মহাত্মা গান্ধী, জওহরলাল নেহেরু। প্রত্যেকেই জানি জওহরলাল নেহেরু ১৯৩০ খ্রিস্টাব্দে ডান্ডি মার্চের সূচনা করেছিলেন, যেটা লবণ সত্যাগ্রহ নামে পরিচিত, যেটা শুরু হয়েছিল ১৯১৩ সালের ১২ই মার্চ। তিনি শুরু করেছিলেন সবরমতী আশ্রম থেকে। গুজরাটের যে ফেমাস সবরমতী আশ্রম রয়েছে, সেই সবরমতী আশ্রম থেকে ১২ই মার্চ ১৯৩০ তিনি এটা সূচনা করেছিলেন, যেটা কমপ্লিট হয়েছিল 6 এপ্রিল ১৯৩০। তাহলে ১২ই মার্চ থেকে 6 এপ্রিল পর্যন্ত এই ডান্ডি মার্চটা হয়েছিল, যার মাধ্যমে কিন্তু ব্রিটিশদের বিরুদ্ধে একটা আন্দোলন মহাত্মা গান্ধী করেছিলেন। পরবর্তী প্রশ্ন কি বলেছে, ন্যাশনাল এডুকেশন পলিসি ২০২০ লক্ষ্য হলো উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করা। কিন্তু কোথায়? শুধুমাত্র নগর এলাকায়, না গ্রামীণ এবং প্রত্যন্ত এলাকায়, না মহানগর শহরে, না শিল্প কেন্দ্রে? তো বেসিক্যালি ভীষণ সহজ, উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নগর এলাকা বা মহানগরে যথেষ্ট রয়েছে। তো এখানে উদ্দেশ্য হচ্ছে অপশন বি, রুরাল এবং রিমোট এরিয়া, মানে গ্রামীণ এবং প্রত্যন্ত অঞ্চলে উচ্চশিক্ষার প্রতিষ্ঠান বৃদ্ধির কথা বলা হয়েছে। এর ফলে কি হবে, যে প্রচুর পরিমাণে স্টুডেন্ট এখানে ভর্তি হবে, অর্থাৎ পরিবর্তন হবে জিইআর এর। জিইআর পুরো নাম কি? গ্রস এনরোলমেন্ট রেশিও। অর্থাৎ ২০৩৫ সালের মধ্যে টার্গেট নেওয়া হয়েছে যে উচ্চ শিক্ষার পার্সেন্টেজে প্রায় ৫০% বৃদ্ধির লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসিতে। অর্থাৎ যেটা সম্ভব হবে যদি প্রত্যন্ত এবং গ্রামীণ অঞ্চলে বিভিন্ন জায়গায় এরকম শিক্ষার প্রতিষ্ঠান তৈরি করা হয়, যাতে সমস্ত স্টুডেন্ট এখানে শিক্ষা গ্রহণ করতে পারে। পরবর্তী প্রশ্ন, সিন্ধু নদী বা কোথায় ভারতে প্রবেশ করে? ৪ টে অপশন রয়েছে, কাশ্মীর উপত্যকা, ভারতে প্রবাহিত হয় না, গিলগিট বালচিস্তান, না লাদাখ। তো প্রত্যেকেই জানি যে সিন্ধু নদী উৎপত্তি হয়েছে আমাদের তিব্বতে।
তিব্বতে আমাদের অবস্থিত কৈলাস পর্বতমালা, কৈলাস থেকে উৎপন্ন হয়েছে আমাদের সিন্ধু নদী। তো সিন্ধু নদী উৎপন্ন হওয়ার পরে ভারতে যখন এটা প্রবেশ প্রবেশ করেছে, সেটা কিন্তু লাদাখের দামচাকের কাছাকাছি, যে দ্রাস এলাকা, আমাদের লাদাখের দ্রাস এলাকা থেকে ভারতে প্রবেশ করেছে। তো অবশ্যই অ্যান্সার হবে অপশন ডি, লাদাখে প্রবেশ করেছে। এই সিন্ধু নদীর বিভিন্ন উপনদী হচ্ছে শতদ্রু, বিপাশা, ইরাবতী, চন্দ্রভাগা, বিতস্তা। আর সিন্ধু নদীর পাশে বিভিন্ন শহর রয়েছে, যার মধ্যে ভীষণ ফেমাস হচ্ছে লে, যেটা ভারতের সবচেয়ে উচ্চতম এয়ারপোর্ট থেকে শুরু করে উচ্চতম শহরের মধ্যে রয়েছে। পরবর্তী প্রশ্ন কি বলেছে, জাতীয় শিক্ষানীতি 2020 কোনটি পরিবর্তনের প্রস্তাব করে? শিখতে শেখা, লার্নিং টু লার্ন, রোট লার্নিং ঘূর্ণায়মান শিক্ষা, কোর্সের বিষয়বস্তু বৃদ্ধি আর মানসম্মতকরণ। এটা হয়তো অনেকে ভুল করতে পারো, কারণ এটা পরীক্ষায় বিভিন্ন বইতে বা নোটসে এই ধরনের প্রশ্ন হয়তো তোমরা দেখোনি। তো মনে রাখবে অ্যান্সার হবে অপশন বি, রোট লার্নিং। লোট রোট লার্নিং কথাটার মানে হচ্ছে যে মুখস্থ বিদ্যা থেকে সরে এসে বুঝে পড়া। ঠিক আছে, এটা অনেকে হয়তো পারবে না, অনেকে হয়তো করো না বা ভুল করতে পারো। তো মুখস্থ বিদ্যা থেকে সরে আসা, সরে এসে বুঝে পড়া, এটাকেই বলা হচ্ছে রোট লার্নিং। এটাই কিন্তু বৃদ্ধির কথা বলা হয়েছে। বাকি শিখতে যেটা কোর্সের বিষয়বস্তু বৃদ্ধি, এটা নয়, কারণ এখন কোর্স অনেকটা নমনীয় বা ফ্লেক্সিবল হয়ে গেছে, মানে তুমি যে কোনো বিষয় নিতে পারো, ইতিহাসের সাথে ফিজিক্স এই বিষয়ে পড়তে পারো। ওকে, পরবর্তী প্রশ্ন কি বলেছে, সামাজিক সমসাময়িক ভারতীয় সংস্কৃতিতে কোন খেলাটিকে সবচেয়ে জনপ্রিয় এবং বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ মনে করা হয়? ডেফিনেটলি অ্যান্সার চারটে অপশন রয়েছে, ফুটবল, হকি, ক্রিকেট, কাবাডি। তো অবশ্যই অ্যান্সার হবে ক্রিকেট, তার কারণ বর্তমান দিনে আইপিএল, চ্যাম্পিয়ন্স ট্রফির মতো প্রচুর খেলার জন্য ক্রিকেট কিন্তু দেখছে। তো আমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছি ভারতে যে বোর্ড রয়েছে বিসিসিআই আইপিএল স্পন্সর করে থাকে, যার মাধ্যমে প্রচুর ভারতীয় কিন্তু এই খেলা দেখার সাথে যুক্ত রয়েছে। পরবর্তী প্রশ্ন, বিদ্যুৎ বন্ধ থাকলে কোন ধরনের মেমোরি তার সমস্ত সঞ্চিত তথ্য হারিয়ে ফেলে? চারটে অপশন, হার্ড ডিস্ক ড্রাইভ, ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, রম না র্যাম। তো মনে রাখবে হার্ড ডিস্ক, এটা আমাদের একটা ম্যাগনেটিক ডিভাইস, এটা অফ করলেও কিন্তু সঞ্চিত তথ্য থাকে। ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ মানে যেটা আমাদের পেন ড্রাইভের কথা বলা হচ্ছে, সেখানেও যদি তুমি অফ করো তাহলেও কিন্তু ডেটা থাকে। রম, যেটাকে আমরা বলি রিড অনলি মেমোরি, যেটা মোবাইলের যে বিভিন্ন তথ্য কবে তৈরি হয়েছে কি সংক্রান্ত সেটাও থাকে। কিন্তু র্যাম, রিড অনলি মেমোরি, যেটাকে বলাই হয় ভোলাটাইল, মানে তুমি যদি অফ করো তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে সেটা অফ হয়ে যাবে, সেই জন্য এটা হচ্ছে র্যাম। ভোলাটাইল মেমোরি অর্থাৎ তুমি যদি বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দাও তাহলে কিন্তু সেটা সঙ্গে সঙ্গে অফ হয়ে যায়। এই র্যামের বিভিন্ন ধরনের ভাগ রয়েছে, পি রম, ইপি রম, ইইপি রম, এস র্যাম, এরকম বহু ধরনের রয়েছে। সরি, রমের বললাম। র্যামের ভাগ রয়েছে এস র্যাম, ডি র্যাম, স্ট্যাটিক র্যাম, ডাইনামিক র্যাম, ডিডিআর র্যাম। এখন দেখবি সমস্ত ডিডিআর র্যাম থাকে, যেগুলো র্যামের ভাগ। আর রমের মধ্যে অনেক রকম ভাগ রয়েছে। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন কি বলেছে, স্বামী দয়ানন্দ সরস্বতীর নেতৃত্বে কোন আন্দোলন বেদের শিক্ষার প্রত্যাবর্তনের পক্ষে ছিল? তো চারটে অপশন রয়েছে, প্রার্থনা সমাজ, আর্য সমাজ, আলিগড় আন্দোলন, ব্রাহ্ম সমাজ। তো প্রত্যেকেই জানি স্বামী দয়ানন্দ সরস্বতী ফেমাস ছিলেন তার বিখ্যাত আর্য সমাজের কারণে, যেটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন 1875 সালে, যার মূল উদ্দেশ্যই ছিল যে বেদের মাধ্যমে শিক্ষা। সেই জন্য তিনি বলেছিলেন যে বৈদিক বৈদিক যুগে ফিরে যাও বা গো ব্যাক টু বেদাস, সেই কথা বলেছিলেন। অর্থাৎ বেদের কে শিক্ষার মাধ্যমে তিনি শিক্ষা গ্রহণ, মানে শিক্ষা প্রকাশ করেছিলেন। তার লেখা বিখ্যাত বই ছিল, প্রত্যেকে হয়তো জানো, সত্যার্থ প্রকাশ, যার মাধ্যমে, যেটা আর্য সমাজের সবচেয়ে মানে দার্শনিক বই হিসেবে বলা হয় বা যেটাকে সবাই ফোকাস করা হয়, যার মাধ্যমে তিনি কিন্তু শিক্ষা দিয়েছিলেন সাধারণ মানুষের কেমন জীবনযাপন করা উচিত। ওকে, তাহলে আজকের ক্লাসটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, এবং এই ধরনের যদি আরো ক্লাস পেতে চাও তাহলে অবশ্যই আমাদের চ্যানেল ওয়েট ফর জবকে ফলো করতে ভুলো না। ধন্যবাদ।